আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে বাংলা প্রথম পত্র বা ফার্স্ট পার্ট বইটা রয়েছে, এই ফার্স্ট পার্ট বইয়ে তোমাদের সুবা একটা গল্প রয়েছে। এই সুবা গল্পর পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি সম্পূর্ণ আজকের এই ক্লাসে আলোচনা করব। দেখো, সুভা গল্প এটি লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরটা হচ্ছে লেখক পরিচিতি একটু দেখব। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে হচ্ছে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তোমাদের এই যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মসাল বাংলা এবং ইংরেজি দুইটা মনে রাখতে হবে। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তোমরা একটু লক্ষ্য করো, রবীন্দ্রনাথ পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ অর্থাৎ তার হচ্ছে পিতার রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে দাদা, যেটাকে হচ্ছে পিতামহ বলে। এনার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। অবশ্যই খেয়াল করে মনে রাখতে হবে তোমাদের। বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেননি কোনো রবীন্দ্রনাথ ঠাকুর কোনো বিশ্ববিদ্যালয় বা হচ্ছে ভার্সিটিতে কোনো শিক্ষা লাভ করেননি, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু সাহিত্যর বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভাবক ব্যক্তি। বাল্যকালে তার কবি প্রতিভার উন্মেষণ ঘটে। আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাল্যকালে কিন্তু কবির প্রতিভার উন্মেষণ ঘটে, এগুলো মনে রাখতে হবে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল্ল কাব্য প্রকাশিত হয়। 1923 সালে রবীন্দ্রনাথ গীতা অঞ্জলির জন্য এশীয়দের মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কৃত লাভ করেন। এটা হচ্ছে 1913 সালে। কিন্তু এশীয়দের মধ্যে হচ্ছে সর্বপ্রথম গীতা অঞ্জলি কাব্যের জন্য সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই সালটা মনে রাখতে হবে তোমাদের। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারের গৌরবে আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা ছিলেন। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্য সকল শাখায় তার অবদান সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, ক্ষণিকা, বলাকা, পুনুচ্চ, চোখের বালি, গোড়া, ঘরের বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে হচ্ছে উল্লেখযোগ্য। তারপরে দেখো, 22শে শ্রাবণ 1348 সালে, এটা কিন্তু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন হচ্ছে 22শে শ্রাবণ 1348 সালে, এটা বাংলা। 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অর্থাৎ 22শে শ্রাবণ 1368 সালে বাংলায় কবি মৃত্যুবরণ করেন। ইংরেজিতে হচ্ছে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ কলকাতায় কবি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরে আমরা হচ্ছে তোমাদের যে গল্পটা রয়েছে এই গল্পটা সম্পূর্ণ আমরা একটু যদি দেখি, তোমরা একটু লক্ষ্য করো। মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। অর্থাৎ এই যে শুভা, যাকে আমরা শুভা বলতেছি, সে কিন্তু বোবা ছিল। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। শুভার কিন্তু আরও দুইটা বোন রয়েছে, অর্থাৎ বড় দুইটা বোন রয়েছে। একটা বোনের নাম হচ্ছে সুকেশিনী, আরেকটা বোনের নাম হচ্ছে সুহাসিনী। অর্থাৎ তারা কিন্তু 3 বোন ছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখা হয়েছিল। সুবাসিনী এটা হচ্ছে শুভার সম্পূর্ণ নাম। এখন সকালে তাহাকে সংক্ষেপে শুভা বলে ডাকে। শুভার আসল নাম হচ্ছে সুবাসিনী এবং সকলে তাকে হচ্ছে শুভা বলে ডাকে। দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটির মেয়ে বিবাহ হইয়া গিয়েছে। অর্থাৎ পরিবারের অভাব অনটন থাকার কারণে কিন্তু শুভার যে বড় দুইটা বোন রয়েছে তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয়ের মতো বিরাজ করতেছে। অর্থাৎ শুভার যে ছোট, তার পিতা এবং মাতার হৃদয়ে কিন্তু এখন বিরাজ করতেছে। কিন্তু সে কথা কয় না, সে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এর জন্য তাহার সাক্ষাতে সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা করিত। এখানে একটু লক্ষ্য করো, সে কিন্তু কথা বলতে পারে না এবং অনুভব করতে পারে। তার জন্য সে কথা বলতে পারে না, তার জন্য সকলে তার সম্বন্ধে হচ্ছে ভবিষ্যৎ দুশ্চিন্তা প্রকাশ করত।
সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার গৃহপূর্তে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইয়া বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করত। অর্থাৎ সর্বসাধারণ বা জনগণের সামনে সে সর্বদাই গোপন করবার চেষ্টা করত। মনে করিত আমাকে সবাই ভুলিয়া বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল। তারপর আরেকটু লক্ষ্য করো, বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখিতেন। অর্থাৎ তার যে মা ছিল তাহাকে কিন্তু একটা ত্রুটিস্বরূপ দেখত। অর্থাৎ তাহার মা তাকে কিন্তু ভালো মতন দেখত না, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপ দেখেন। কন্যার কোনো অসম্পৃক্ততা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করতেন। বরঞ্চ পিতার কন্যা বাণীকণ্ঠ, এখানে দেখো সুভার যে বাবা রয়েছে, এই সুভার বাবার নাম বাণীকণ্ঠ। অর্থাৎ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত হইতেন। সুভার যে মা, সুভার মা কিন্তু সুভাকে গর্ভের কলঙ্ক মনে করতেন, অর্থাৎ তাহার প্রতি অনেক বিরক্ত থাকতেন। সুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, এই সুদীর্ঘ পল্লব বিশিষ্ট মানে বড় বড় দুটি চোখ, বড় বড় দুটি কালো চোখ তাহার অষ্টাদর। অষ্টাদর বলতে ঠোঁট বুঝায়। ঠোঁটের ভাবের আভাস তোমার কচি কিশালয়ের মতো কাঁপিয়া উঠিত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাগর দিকে অনেকটা নিজের চেষ্টা গড়িয়া লইতে হয়। কতটা টসবা করার মতো। সকাল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু তসবা করিতে হয় না। মন আপনি তাহার ওপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার ওপরে কখনো প্রসারিত মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো স্নানভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিবেশভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত অঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকিয়া উঠে। মুখের ভাব বই জন্মকাল তাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম ও উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিসর্জন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। অর্থাৎ সাধারণ যে বালক বালিকা বা তার আশেপাশের যে তাদের যে সমবয়সী সুভার, তার সাথে কিন্তু কেউ খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। তোমরা একটু লক্ষ্য করো, এটা আন্ডারলাইন, তোমরা একটু করে নিতে পারো। সুভার যে গ্রামের নাম রয়েছে এবং বাণীকণ্ঠের যে গ্রাম, তার নাম কিন্তু চণ্ডীপুর। অবশ্যই বানানটা একটু ভালো করে দেখে নিও। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। এই চণ্ডীপুর নদীটা যে বাংলাদেশের একটা কিন্তু ছোট নদী। গৃহঘরের মেয়েটির মতো বহুদূর তাহার প্রসার নহে। নিরলসা তত্নী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছন্নতার উচ্চতল নিম্নতল দিয়া গ্রাম্য লক্ষ্মী চৌতসিনী আর্থবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্লিত হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ চায়ে চালিয়াছে। তারপর একটু লক্ষ্য করো, বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে ওপরে। এই যে বাণীকণ্ঠ সুভার বাবা, এই সুভার বাবার কিন্তু ঘর কিন্তু নদীটির একবারেই উপরে। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা। এই তেঁতুলতলা এখানে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আম, কাঁঠাল এবং কলার বাগান, এই যে ফলগুলির যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবা। নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে। এই গারস্থ সচ্ছলতার মধ্যে বাবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদীর ধারে আসিয়া বসে। অর্থাৎ সুভা যখন কাজকর্মে যখন অবসর থাকে বা তার মন খারাপ থাকে তখন সে নদীর ধারে আসিয়া সময় কাটায়। তারপরে দেখো, প্রকৃতির জন্য তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার
হইয়া কথা নয় নদীর ক্লোধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্ম সমস্ত মিশিয়ে চারদিকে চলাফেরা আনন্দন কম্পনের সহিত এক লইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকা চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া পড়ে। প্রকৃতির এই বিধিত শব্দ এবং বিচিত্র গতি ইহার ববার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভাষ যে ভাষায় তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিঝি রবপূর্ণ তীর্থভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, কৃতদন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবার মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, অর্থাৎ দুপুরবেলা যখন মাঝিরা খাইতে যাইত, গৃহ ঘেরা ঘুমাইত, আশেপাশের লোকেরা যখন ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহইয়া থামিয়া গিয়া ভয়ানক বিসর্জন মূর্তি ধারণ করিত, অর্থাৎ আশেপাশের লোকজন যখন সমস্ত কাজকর্ম থেমে গিয়ে ভয়ানক বিসর্জন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ের মুখোমুখি চুপ করিয়া বসিতে থাকিত। অর্থাৎ এই দুপুর বেলায় কিন্তু রোদের ধারে সুভা কিন্তু চুপ করে বসিয়া থাকিত, একজন সুবিনিশ্চিত রোদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়। তারপরে পরের পাঠটা আমরা যদি একটু দেখি, তাহার যে গুটি কতক তরঙ্গ বন্ধুর দল ছিল তাহা নহে। সুভার কিন্তু অনেকগুলা কিন্তু গুটির তরঙ্গ মানে একাধিক কিন্তু বন্ধু ছিল না। গোয়ালঘরে দুটি গাভী ছিল, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। গোয়ালঘরে তাহার কিন্তু দুটি গাভী ছিল, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। দুইটা গাভীর নাম একটার নাম সর্বশী আর একটা নাম পাঙ্গুলি। অর্থাৎ গোয়ালঘরে তার কিন্তু দুটি গাভী ছিল। সে নাম বালিকার মুখে তাহার কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিহ্নিত ও কথাহীন একটা করুণ সুর ছিল। অর্থাৎ এই সর্বশী ও পাঙ্গলি তার যে মালিক অর্থাৎ সুভার কথা কখনো এই গাভীগুলা শুনে নেই, কিন্তু সুভা যখন গোয়ালঘরে যাইতো তার যে পায়ের শব্দ এই সর্বশী ও পাঙ্গলি কিন্তু বুঝতে পারতো। তো এটা এখানে বলা রয়েছে, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভরসা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহা চেহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারত। অর্থাৎ কখন কি করতেছে সর্বস্বীয় পাঙ্গলি কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারত। তারপর দেখো, সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বস্বী গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গরুর দেশ ঘর্ষণ করিতে এবং পাঙ্গলিশ দৃশ্য সিদ্ধিতে তাহার প্রতি নীরব করিয়া তাহার গা চাটিত। তোমরা একটু লক্ষ্য করো, এখানে গ্রীবা বলতে এটা জিবা বুঝায়, অর্থাৎ এটা বেষ্টন বলতে জিবার যে বেষ্টন এটা কিন্তু বোঝায়। তারপর দেখো, বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়ালঘরে যাইত। সুভা কিন্তু প্রতিদিন কিন্তু 3 বার গোয়ালঘরে যাইত। তাহার ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, অর্থাৎ তাহার বাবা বা তাহার মা যখন কঠিন কথা বলিত বা কটু কথা বলিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত, অর্থাৎ সর্বশী ও পাঙ্গুলির কাছে কিন্তু যাইত। তাহার সহি পূর্ণতা বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহার কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মমবেদনা যেন বুঝিতে পারিত। অর্থাৎ সে যে রাগ করে আছে সুভা, এই সর্বশী ও পাঙ্গলি কিন্তু তখন কিন্তু বুঝতে পারত, এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক বেকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। সর্বশী ও পাঙ্গলি সুভার কাছে আসে, গা ঘেঁষিয়া অল্পে অল্পে তাহার শিং দিয়া ঘষিয়া ঘষিয়া তাকে কিন্তু সান্ত্বনা দেওয়ার চেষ্টা কিন্তু করত। ইহা ছাড়া ছাগল ও শিবাল শাবকও ছিল, অর্থাৎ তার গাভী ছাড়া ছাগলও ছিল এবং বিড়াল শাবকও ছিল। এই বানানগুলো তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে। ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সামক্ষকভাবে মৈত্রী ছিল না। অর্থাৎ তাদের সাথে কিন্তু সুভার সেই রকমভাবে কিন্তু তেমন একটা মিল ছিল না।
তথাদি তাহার যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। অর্থাৎ তারপরেও কিন্তু সুভার কিন্তু যথাযথ আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রি তখন সুবার গরম কোলটি সংকোচনে অধিকার করিয়া সুখনিন্দ্রার আয়োজন করিত। এই যে বিড়াল যে শিশুটা রয়েছে, সুবা যখন রাতে ঘুমাইতো, যখন তখন আসে কিন্তু সুবার কাছে কিন্তু থাকতো, এটা কিন্তু এখানে বলা রয়েছে। এবং সুবা ও গ্রীবা পৃষ্ঠের কমল আঙ্গুলি বুড়াইয়া দিহা তাহার নিকৃষ্টনে বিশেষ সহায়তা করে। সুবা তার গ্রীবা ও পৃষ্ঠের আঙ্গুল অর্থাৎ হাতের যে আঙ্গুলগুলা দিয়ে তাহার মাথার যে পিষ্টনে আদর করিয়া দিত। ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। অর্থাৎ তার যে ইঙ্গিত রয়েছে, ইঙ্গিতে যে মুখের ভাষা রয়েছে তাকে কিন্তু প্রকাশ করিত। কিন্তু উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুবার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, যেটি তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাববিশিষ্ট। ভাববিশিষ্ট বলতে এখানে কি বোঝায়, ভাষা বিশিষ্ট বলতে এখানে কি বোঝায়, অবশ্যই মানুষকে বোঝায়। তার যে উন্নত শ্রেণীর জীব ছিল অবশ্যই এটা হচ্ছে মানুষ সঙ্গী। সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না, অর্থাৎ সুবা কথা বলতে পারিত, তার যে বন্ধু উন্নত শ্রেণীর যে জীব ছিল সেও কিন্তু মানুষ, সে কিন্তু কথা বলতে পারত। তো সুতরাং এখানে বলছে যে উভয়ের মধ্যে সমভাষা ছিল না, সুবা কথা বলতে পারতো না কিন্তু সে কথা বলতে পারত। গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ। এই যে প্রতাপ, এটা কিন্তু হচ্ছে সুবার উন্নত শ্রেণীর কিন্তু জীব, অর্থাৎ ভাষা বিশিষ্ট কিন্তু জীব। এই প্রতাপের পরিচয় হচ্ছে গোসাইদের ছোট ছেলে। তোমরা একটু লক্ষ্য করে এই বানানটা তোমাদের খেয়াল করতে হবে। গোসাইদের কিন্তু এই ছোট ছেলে কিন্তু ছেলে হচ্ছে প্রতাপ। লোকটি নিতান্ত অকর্ম। এই যে প্রতাপ, এ কিন্তু অকর্ম, অর্থাৎ কোনো কাজকর্ম করে না। সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছে। সে যে কাজকর্ম করে তার বাপ যে এবং মায়ের যে সংসারে যে উন্নতি করবে, তার বাবা মা কিন্তু বুঝতে পারে, তার আশা কিন্তু ত্যাগ করেছে। অকর্ম লোকের একটা সুবিধা এই যে যারা কাজকর্ম করে না তাদের সুবিধাগুলো দেখো। আত্মীয় লোকেরা তাহাদের ওপরে বিরক্ত হয় বটে, তাহাদের যে আত্মীয় রয়েছে এরা কিন্তু অবশ্যই বিরক্ত হয়, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় মাত্র হয়, কারণ কোনো কাজে আবদ্ধ না থাকতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন এক আধাটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্ম সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানে তাহাগদিকে হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ আশেপাশে বা হচ্ছে যেখানে কাজকর্ম বিশেষ করে লোক প্রয়োজন, এই যে অকর্ম লোকগুলা রয়েছে তাদেরকে কিন্তু সেখানে কিন্তু পাওয়া যায়। এখানে কিন্তু এই কথাগুলো কিন্তু বলা রয়েছে। প্রতাপের প্রধান শখ ছিল হচ্ছে ছিপ ফেলিয়া মাছ ধরা। এই যে প্রতাপ গোসাইদের ছোট ছেলে, এর প্রধান শখ ছিল হচ্ছে ছিপ ফেলিয়া মাছ ধরা। অবশ্যই বানানগুলা খেয়াল করিয়া, ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহা হইতে অনেক সময় সহজে কাটানো যাইত। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। অর্থাৎ যে কোনো সময়ে নদীর ধারে কিন্তু নিযুক্ত কাজে কিন্তু এই প্রতাপ কিন্তু ছিপ ফেলিয়া কিন্তু মাছ ধরত, এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। এই যে নদীর ধারে যে প্রতাপ মাছ ফেলত, সুভার সহিত উপলক্ষে মানে যে কোনো সময়ে কিন্তু তাহার সাক্ষাৎ হইতো, বা হচ্ছে সুভা কিন্তু আসত। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো, মানে যে কোনো কাজেই প্রতাপ কাজকর্ম করুক, সেখানে সঙ্গী থাকলে প্রতাপকে অনেক ভালো লাগতো বা হচ্ছে ভালো থাকতো। মাছ ধরার সময় বাক্যহীন শব্দহী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। মাছ ধরার জন্য কথা যে বলে না বা হচ্ছে যে কথা না বলা, এইরকম বন্ধু কিন্তু সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। তার জন্য সুভার মর্যাদা বুঝিত। এই যে প্রতাপ, এই প্রতাপ কিন্তু সুভার মর্যাদা কিন্তু বুঝিত। এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর করে সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। সুভাকে সু বলিয়া ডাকিত হচ্ছে গোসাইদের ছোট ছেলে প্রতাপ। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সু বলিয়া কিন্তু ডাকিত প্রতাপ। তারপরে দেখো,
সুভা তেঁতুলতলা বসিয়া থাকিত। এই প্রশ্নটা কিন্তু আসবে, তোমরা একটু লক্ষ্য করো। সুভা কোথায় বসে থাকতো? এটা হচ্ছে তেঁতুলতলায় বসিয়া থাকতো। এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপ একটু দূরে, অনতি দূরে মনে হচ্ছে একটু দূরে নদীর ধারে জলে ছিপ ফেলিয়া চুপ করে থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। যখনই সুভা নদীর ধারে সুভা এবং হচ্ছে প্রতাপের সাক্ষাৎ হয়েছিল, তখনই কিন্তু সুভা প্রতাপের জন্য হচ্ছে কিন্তু একটি করে পান আনত বা হচ্ছে বরাদ্দ ছিল মানে নিয়ে আসতো। প্রতিবারই যখনই সাক্ষাৎ হয়েছিল তখনই কিন্তু নিয়ে আসতো। সুভা তাহার নিজে সাজিয়ে আনিত। সুভা এই পানটা নিজে বানিয়ে নিয়ে আসতো প্রতাপের জন্য। এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া চাইয়া ইচ্ছা করত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে পারে যে পৃথিবী সেও একজন কম বয়সী লোক নহে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতার প্রার্থনা করিত। এই যে অলৌকিক ক্ষমতার যে প্রার্থনা করিত, এগুলো কিন্তু মনে রাখতে হবে। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত। অর্থাৎ সে একটা মন্ত্র বলে এমন কিছু আশ্চর্য কাহিনী করতে চাইতো, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হয়ে যাইত, যাহা দেখিয়া প্রতাপ হচ্ছে খুশি বা আনন্দিত হইয়া যাইত। বলিত, তাই তো আমাদের সুভাষ যে এত ক্ষমতা তাহার তো জানিতাম না। তার এই আশ্চর্য দেখে যেন হচ্ছে প্রতাপ বলিতে বাধ্য থাকিত যে সুভার যে ক্ষমতা আমরা কিন্তু আগে জানতাম না বা হচ্ছে তো জানতাম না। তো তারপরে দেখো, মনে করো সুভা যদি জলকুমারী হইতো, সুভা কিন্তু কি অলৌকিক ক্ষমতাগুলোর মধ্যে থাকতেছে হচ্ছে জলকুমারী হইতো। আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা দেখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টলিকা সোনার পালকে কে বসিয়া। এইটা কিন্তু মনে রাখতে হবে, রূপার অট্টলিকা সোনার পালকে কে বসিয়া আছে? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেসু। অর্থাৎ এই যে অট্টলিকা সোনার পালকে কিন্তু সুভা বা সু বসে আছে বা সুহাসিনী বসে আছে। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতটাই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ঘরে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে হচ্ছে পারতেছে না। সুভার বয়স ক্রমে বাড়িয়া উঠতেছে। অর্থাৎ দেখো, এই যে সুভা, এর কিন্তু বয়স ক্রমেই কিন্তু বাড়তেছে। ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করতেছে, তার যেন যে ভাষা রয়েছে এই ভাষার কিন্তু পরিবর্তন আনতেছে হচ্ছে সুভা। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ার স্রোত আসিয়া তাহার অন্তরত্নাকে যেন নতুন অনির্বিচির চেতনা শক্তিকে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে এবং প্রশ্ন করতেছে। সে কিন্তু যখন ক্রমেই তার বয়স বাড়তেছে, তার কথার পরিবর্তন আনতেছে। যাহাকে আপনি বলতো তাহাকে হচ্ছে, যাহাকে আপনারা বলতো তাহাকে আপনি বলতেছে এবং অনেক কিছু ভাবতেছে এবং নিজেকে প্রশ্ন করতেছে এবং সব কিছু কিন্তু বুঝতে পারতেছে। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহে দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি শোবার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যের পুলকে বিষাদে অসীম নির্জতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়া থমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। সেই নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়াইয়া একদিকে কন্যা ভারপ্রাপ্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিতেছে, এমনকি একঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, তো সেই সময় কিন্তু বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা ছিল, দুই বেলায় মাছ ভাত খায়, এর জন্য তাহার শত্রু ছিল। স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল, কিছুদিনের মধ্যে বাণী বিদেশে চলে যাবে। এই যে বাণীকণ্ঠ তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, বাণী
অর্থাৎ বাণীকণ্ঠ কিছুদিনের মধ্যে কিন্তু বিদেশে চলে যাওয়ার কিন্তু প্রস্তাব নিল, অবশেষে ফিরিয়া আসিল। অর্থাৎ বিদেশে যাওয়ার পর অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় যাই। এরপরে হচ্ছে তারা হচ্ছে কলিকাতায় যাওয়ার জন্য হচ্ছে যে সুভার যে মা তাকে কিন্তু আদেশ করলো বা হচ্ছে বলল। বিদেশ যাত্রায় উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু পাম্পে একেবারে ভরিয়া গেল। অশ্রু বলতে এখানে হচ্ছে পানি বোঝায়, অর্থাৎ চোখের পানি। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত মানে হচ্ছে ধীরে ধীরে নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে ফিরিতে ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহার কিছু বুঝাইয়া বলিতে পারতেন না। এই যে সুভা তার বাপ এবং মাকে ডাগর চক্ষু বিশেষে কি যেন একটা বুঝাইতে কিন্তু চেষ্টা করিত, কিন্তু তার বাপ এবং মা কিন্তু কিছুতেই বুঝাইয়া পারতেছে না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে চাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্ম নিস্তব্ধ হরণী ব্যাধের দিকে যেন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোর কাছে কি দোষ করেছিলাম। সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন, অর্থাৎ ঘুম থেকে উঠে কিন্তু তামাক খাইতেছিলেন। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের অশ্রু কপালে গড়াইয়া পড়িল। অর্থাৎ সুভাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠ নিজে তার অশ্রু ধরে রাখতে পারল না, গড়াইয়া পড়িল। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে, অর্থাৎ কলিকাতা যে যাওয়ার যে সময়টা ছিল বা হচ্ছে ধার্য ছিল সেটা কিন্তু স্থির হইয়াছে। সুভা গোয়ালঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাগর দিকে সন্না হয়ে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব মানে হচ্ছে এই নেত্রপল্লব বলতে হচ্ছে দুই চক্ষু বিশিষ্ট হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়তে লাগিল। সেদিন সুক্লান্ত রাত্রি, এই যে সুক্লান্ত রাত্রি এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে চাঁদের হচ্ছে দ্বাদশতম হচ্ছে রাত্রি। সুভা শয়নগৃহে হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী বটে স্পর্শ শয্যায় লুটাইয়া পড়িল যেন ধরণীকে। এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া ফেলিয়া চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো। এটা হচ্ছে সংক্ষিপ্ত, অর্থাৎ এইটা হচ্ছে এই গল্পটা কিন্তু এখান থেকে শেষ। এখন আমরা এইখানকার যে শব্দগুলো অর্থগুলো রয়েছে এগুলো হচ্ছে সবগুলোই জানবো। গর্ভের কলঙ্ক, অর্থাৎ সুভার মা কিন্তু সুভাকে গর্ভের কলঙ্ক মনে করিত, সন্তান হিসেবে কলঙ্ক। এই যে গর্ভের কলঙ্ক, সন্তান হিসেবে কলঙ্ক। তারপরে দেখো সুপল্লব বিশিষ্ট মানে এটা হচ্ছে বড় পাতা বিশিষ্ট। তারপর অষ্টাধর মানে ঠোঁট, অষ্ট এবং হচ্ছে অধর, ঠোঁট এবং নিচের হচ্ছে ঠোঁট, এবং এই অষ্টযোগ অধর অষ্টাধর। কিশালয় মানে হচ্ছে গাছের নতুন পাতা। তসমা মানে হচ্ছে অনুবাদ। অস্তমান মানে হচ্ছে ডুবন্ত। অনিমেষ মানে অপলোক। উদয়স্তর মানে উদয় যোগ অস্ত, উদয়স্ত। ছায়ালোক, ছায়াযোগ আলোক, ছায়ালোক। তারপর হচ্ছে বীর্জন মুহূর্ত মানে হচ্ছে বীর্জন। তারপর বাখারি মানে কাঁধের দুদিকে দু প্রান্তে ঝুলিয়া বোঝা বাহনের বাঁশের ফালি। ঢেকিশালা, অর্থাৎ এই যে বাণীকণ্ঠের ঘর কিন্তু ঢেকিশালা ছিল, যেটা আমরা একটু আগে পড়েছিলাম যে ঘরের ঢেকি রাখা হয়। তারপর গার্হস্থ্য সচ্ছলতা মানে পারিবারিক দৈনিক। এরপরে যদি আমরা আরেকটু লক্ষ্য করি স্কুল করে, চিরস্থ হৃদয় উপকূল মানে শান্ত হৃদয়। তারপর ঝিঝির রব পূর্ণ মানে ঝিঝির পোকার আওয়াজ। বীর্জন মূর্তি নির্জন অবস্থা। তারপর গরুদেশ মানে গাল, তোমরা একটু এখানে লক্ষ্য করো, গরুদেশ মানে গাল, কপল মানে গাল। তোমরা এই দুটো একটু ভালো করে কিন্তু খেয়াল করতে হবে, গরুদেশ মানে গাল এবং হচ্ছে কপল মানে গাল। তারপর মুখ মানে বধির বা বোবা। বিষাদ শান্ত মানে দুঃখ বা হচ্ছে মগ্ন। তারপর কন্যার ভাবপ্রাপ্ত পিতামাতা, যে পিতামাতার বিবাহযোগ্য সন্তানের বিয়ে হয়নি, এই অর্থাৎ বিয়ে যে হয়নি এটা হচ্ছে
কন্যার ভারপ্রাপ্ত পিতামাতা বোঝায়। নেত্রপল্লব মানে হচ্ছে চোখের যে পাতা। সুক্লান্ত দ্বাদশী মানে চাঁদের হচ্ছে এখানে দ্বিতীয় দিন হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে চাঁদের 12তম দিন। তোমরা একটু এটা হচ্ছে ভালো করে তোমার টিচারকে বলে নিও, এটা হচ্ছে চাঁদের হচ্ছে 12তম দিন হবে। অনেক বইয়ে কিন্তু 12তম দিন দেওয়া রয়েছে, অনেক বইয়ে কিন্তু দ্বিতীয় দিন দেওয়া রয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হবে চাঁদের 12তম দিন। এরপরে আমরা যে পাঠ পরিচিতিটা পড়লাম এটা সংক্ষেপে কিন্তু এখানে কিন্তু মূল ভাবটা দেওয়া রয়েছে। এখন আমরা হচ্ছে সেই মূল ভাবটা দেখব। সুভাষ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত করা হয়েছে। অর্থাৎ সুভাষ যে গল্পটা রয়েছে এই সুভাষ গল্পের রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত করা হয়েছে। অবশ্যই এটা তো আমাদের মনে রাখতে হবে। বাক প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধের গল্পটি অমর হয়ে আছে। সুভা কথা বলতে পারে না, মা মনে করে এ তার নিয়তির দোষ, তার মা মনে করে তার হচ্ছে এটা নিয়তির দোষ, কিন্তু বাবা তাহাকে ভালোবাসে। আর কেউ তার সঙ্গে মেশে না বা হচ্ছে খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে যেটা হচ্ছে প্রকৃতি। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তাদের সে খুবই কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের বিস্ময় ঘটাতে চেয়েছেন। এরপর আমরা যদি আরেকটু লক্ষ্য করি, এখন তোমাদের হচ্ছে প্রশ্নগুলো থাকতেছে। দেখো আমরা এখন প্রশ্নগুলো সমাধান করব। এক নম্বরে যেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? এটা হচ্ছে প্রতাপের শখ ছিল। ঘ নাম্বার অ্যান্সার। আমরা যদি বাকিগুলো যদি একটু লক্ষ্য করো দেখি আমরা, বাণীকণ্ঠে শুষ্ক মানে হচ্ছে স্বচ্ছ কপালের অশ্রু গড়িয়া পড়িতেছিলেন কেন? তোমরা একটু লক্ষ্য করো, যখন হচ্ছে সুভা তার যে মনের যে দুঃখ, তার যে কথাগুলো তার বাবাকে বলতেছিল, তার বাবা তার যে অশ্রু বা হচ্ছে চোখের জল ধরে রাখতে না পারে কিন্তু অশ্রু কিন্তু গড়িয়ে পড়িতেছিলেন, অর্থাৎ তার অশ্রু কিন্তু গড়াচ্ছে। তো এখানে সুভাকে বিয়ে দেবেন বলে আমাদের প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে সুভা কথা বলতে পারে না বলে মেয়েটির ভবিষ্যৎ ভেবে। এটা হচ্ছে সবগুলাই রাইট হবে, অর্থাৎ ঘ নাম্বার। তারপর 3 এবং 4-এর জন্য একটা উদ্দীপক রয়েছে, আমরা উদ্দীপকে একটু পড়ি। সেই ছোটোবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল, তার নাম দিয়েছে পুষি আর হচ্ছে পাটু। যেটা হচ্ছে সুভার সর্বশী ও পাঙ্গুলি গাভীর নাম। আজ পুষি ও পটু পুরোপুরি বড় হয়ে গেছে, নাম ধরে ডাকলে মুহূর্তে হাজির। পুষি কোলে উঠে বসে কিন্তু পটু একটু দূরে দাঁড়িয়ে লেজ দৌড়ায়। 3 নম্বর প্রশ্ন দেখো, মর্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ। এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার হবে, ইতর প্রাণীর প্রতি হচ্ছে আনুগত্য প্রকাশ। তারপর হচ্ছে 4 নাম্বার দেখো, উদ্দীপকের মূলভাব সুভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? আমরা যে উদ্দীপকটা একটু আগে পড়লাম, এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকের সুভা গল্পের কোন বাক্যে হচ্ছে প্রতিফলিত হয়েছে? প্রথম নাম্বার অপশনে আছে দিনে 3 বার গোয়াল ঘরে যাইতো। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমটা রাইট হবে, 3 বার যাইতো। তারপর 2 বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা, তারপর মাঝে মাঝে তাদেরকে ভরসা করা। এটা হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টা রাইট হবে। মাঝে মাঝে তাদেরকে ভরসা করা এটা রাইট হবে না। তারপরে দেখা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে আমরা যে ক নাম্বার প্রশ্নটা এটা একটু লক্ষ্য করো, সুভার গ্রামের নাম কী ছিল? চণ্ডীপুর। তারপর এখান থেকে তোমাদের হচ্ছে গল্পটা শেষ।